হ্যালো ফ্রেন্ডস, আই এম রাহুল অ্যান্ড ইউ আর ওয়াচিং ট্রুথ অফ ফিজিক্স। আজকে আমি একটা খুবই ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো সলিড অ্যাঙ্গেল অর্থাৎ ঘনকোণ। তো এই টপিকটা খুবই একটা ইন্টারেস্টিং টপিক এবং খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এই টপিকটা ফিজিক্সের বিভিন্ন জায়গায় এই ঘনকোণ অর্থাৎ সলিড অ্যাঙ্গেলের কনসেপ্টটা লাগে। যেমন গস ল ইলেকট্রোস্ট্যাটিক্সের যে গস ল আছে, তার যে প্রমাণ হয়, প্রুফ যে করা হয়, সেখানটায় আমাদের সলিড অ্যাঙ্গেলের ধারণাটা লাগে। তো আমি যখন ইলেকট্রোস্ট্যাটিক্সের যখন গস ল প্রুভ করবো, তখন সেই ভিডিওটা তোমরা বুঝতে পারবে যে কোথায় লাগছে সলিড অ্যাঙ্গেলটা। এছাড়াও বিভিন্ন জায়গায় সলিড অ্যাঙ্গেলের কনসেপ্টটা আমাদের লাগে। তো আজকে এই ভিডিওটা আমি যেই জিনিসগুলো কভার করবো, সেটা হলো হোয়াট ইজ সলিড অ্যাঙ্গেল, সলিড অ্যাঙ্গেলটা আসলে কী, জিনিসটা কী, সেটার কনসেপ্টটা ভালো করে বুঝবো এবং তাকে ভিজুয়ালাইজেশন করবো, সেটাকে বুঝবো, সেটাকে মানে আমরা চিত্রর মাধ্যমে বুঝবো যে কী আসলে জিনিসটা। কারণ আমরা কী জানি, আমরা সাধারণত এমনি অ্যাঙ্গেল জানি, যেটাকে আমরা থিটা বা ফাই যে কিছু দিয়ে ডিনোট করি। তো সেই সমস্ত কিছু বুঝবো। তারপর আমরা দেখবো এক্সপ্রেশনটা কি, সলিড অ্যাঙ্গেলের এক্সপ্রেশনটা কি, এবং তারপরে আমরা দেখবো সলিড অ্যাঙ্গেল সাবস্ট্যান্ডেড বাই এ ক্লোজড সারফেস সবসময় 4π হয়, অর্থাৎ যে কোনো একটা ক্লোজ সারফেসের যদি সলিড অ্যাঙ্গেল আমরা বের করতে চাই, তাহলে সেটা সবসময় আমাদের 4π হবে। সেটা কেন হবে 4π, সেটাও আমি তোমাদের প্রুভ করে দেখাবো যে 4π কেন হচ্ছে। আর এটাও আমি প্রুভ করবো, এক্সপ্রেশন যেটা আছে সলিড অ্যাঙ্গেলের, সেটাও আমি প্রুভ করবো। কিন্তু প্রথমে তোমাদের আমি এক্সপ্রেশনটা দেখাবো, সলিড অ্যাঙ্গেলের এক্সপ্রেশনটা কী, তারপরে আমি সেটাকে প্রুভ করে তোমাদের দেখাবো। তো ভিডিওটা তোমরা খুব ভালো করে সম্পূর্ণ ভিডিওটা দেখবা, কারণ কোনো জায়গায় যদি ভিডিওটা তোমরা স্কিপ করে দাও, তাহলে হয়তো সেই কনসেপ্টটা তোমরা ভালো করে বুঝতে পারবে না। আমরা সাধারণ কোণ বলতে কি বুঝি? আমাদের কাছে যদি একটা বৃত্ত থাকে, এই বৃত্তের এইটুকু অংশ অর্থাৎ এইটুকু আর্ক যদি আমরা কেটে নিই, এই আর্কটা এই কেন্দ্রে, বৃত্তটার কেন্দ্রে যে পরিমাণ কোণ করে, সেটাকে আমরা কি বলি? থিটা, অ্যাঙ্গেল থিটা। তো এই থিটাটা আমাদের কিসের সমান হয়? এস ইকুয়াল টু আর থিটা আমরা জানি। তার মানে এই আর্কটার যদি লেন্থটা আমাদের এস হয়, তাহলে এস ইকুয়াল টু আমরা জানি আর থিটা হয়, এটা আমরা জানি। এখান থেকে আমরা বলতে পারি থিটা ইকুয়াল টু হয় এস বাই আর, এটা আমাদের সবার জানা আছে। এবার সলিড অ্যাঙ্গেল জিনিসটা আসলে কি, জিনিসটা তোমরা এইটার সাথে রিলেট করার চেষ্টা করবা। সলিড অ্যাঙ্গেল জিনিসটা হলো 3Dতে। এটা আমরা কিসে করছি? এটা আমরা একটা প্লেনে করছি, রাইট? এইবার তোমরা একটা ইমাজিনারি একটা স্ফেয়ার কল্পনা করো, একটা গোলক কল্পনা করো। সেই গোলকটার কোনো একটা অংশ যদি এইভাবে কেটে নাও, এসের মতো, যেখানটা আমি এরকম কেটেছি, এসের মতো যদি একটা এরিয়া, ঠিক আছে, এরিয়া হবে এক্ষেত্রে, এরিয়াটা যদি কেটে নেওয়া যায়, এই আমাদের কাছে একটা গোলক আছে, এর যদি একটা এরকম একটা এরিয়া যদি কেটে নেওয়া যায়, এই এরিয়াটা, এর যে কেন্দ্র আছে স্ফেয়ারটার, সেই স্ফেয়ারের কেন্দ্রে যে অ্যাঙ্গেলটা সাবটেন্ড করবে, অর্থাৎ যে অ্যাঙ্গেলটা আমাদের কেটে নিবে, অর্থাৎ এই এরিয়াটা যে আছে, সাপোজ এটার আমরা নাম দিচ্ছি ডিএস এরিয়া গোলকটার। তো এই ডিএস এরিয়াটার থেকে বিভিন্ন অংশ, ডিএস এরিয়াটার বিভিন্ন অংশের থেকে যদি আমরা এইভাবে সরলরেখা অঙ্কন করে যদি এর কেন্দ্রবিন্দুতে যদি যোগ করি, ব্যাপারটাকে তোমরা ভিজুয়ালাইজ করার জন্য তোমরা প্যারাশুটের সাথেও তুলনা করতে পারো। প্যারাশুটের যে কী হয়, প্যারাশুটের যে সুতোগুলি থাকে, সেগুলো উপরের যে চাদরের মতো অংশ থাকে, তার সাথে তার প্রতিটা যে প্রান্তবিন্দু থাকে, এই যে প্রান্তবিন্দুগুলো, এটা এই প্রান্তবিন্দুগুলোর সাথে যুক্ত হয়ে নিচে যে মানুষটি বসে থাকে, অর্থাৎ সেন্টার, মানুষটা এখানটায় সেন্টার, তার সাথে যুক্ত হয়ে গেছে। তো এটা হচ্ছে একটা প্যারাশুট, উপরের চাদরটা এটা, আর তার সাথে এই যে তারগুলো যুক্ত আছে বা সুতোগুলো যুক্ত আছে, এখানটা আমাদের মানুষটা বসে আছে। তো এইভাবেও তোমরা এটাকে কল্পনা করতে পারো। তো এই সারফেসটা, এর কেন্দ্রে যে পরিমাণ অ্যাঙ্গেল করবে, তোমরা স্বাভাবিকভাবে বুঝতে পারছো এই অ্যাঙ্গেলটা নিশ্চয়ই এইরকম ধরনের একটা অ্যাঙ্গেল হবে না, এটা একটা ভলিউম জুড়ে একটা অ্যাঙ্গেল হবে, রাইট? ইমাজিনেশন করো জিনিসটা। তো এই অ্যাঙ্গেলটাকেই আসলে বলা হয় আমাদের সলিড অ্যাঙ্গেল। এই সলিড অ্যাঙ্গেলটা আমাদের ইকুয়াল টু হয় ডি ওমেগা, এটা হচ্ছে আমাদের ওমেগা সিম্বল, ক্যাপিটাল ওমেগা, অথবা এটাকে এইভাবেও লেখা হয় ডি স্মল ওমেগা, এটা হচ্ছে আমাদের স্মল ওমেগা সিম্বল। তো আমি ক্যাপিটাল ওমেগা দিয়ে দেখাচ্ছি। তো ডি ওমেগা ইকুয়াল টু আমাদের হয় ডিএস, অর্থাৎ যেই পরিমাণ আমাদের এরিয়া আছে তার ক্ষেত্রফল, এখানটায় আমাদের এরিয়াটা যে আছে স্ফেয়ারের, তার ক্ষেত্রফল সাপোজ ডিএস। তো ডিএস বাই আর স্কোয়ার, where r is the distance from the surface element ds to the center of the sphere.
এই ডিস্টেন্সটা, তো এর স্কোয়ার। তো এটার সাথে এটা তুলনা করো, এক্ষেত্রে ছিল আমাদের আর্কের লেন্থটা অর্থাৎ এস একটা লেন্থ, এক্ষেত্রে সেটা হয়ে গেছে ডিএস যেটা হচ্ছে ক্ষেত্রফল, সারফেস এলিমেন্টের ক্ষেত্রফল। আর এখানটায় যেটা ছিল আমাদের আর দূরত্ব, সেটা হয়ে গেছে আমাদের আর স্কোয়ার, দূরত্বের স্কোয়ার। এইবার সাপোজ আমরা এখানটা একটা ইউনিট রেডিয়াসের একটা স্ফিয়ার কল্পনা করছি, একটা ইউনিট রেডিয়াস অর্থাৎ যার ব্যাসার্ধটা হচ্ছে 1, একটা স্ফিয়ার এখানটা কল্পনা করছি। তাহলে এই যে ডিএস এর থেকে যেই লাইনগুলো এই কেন্দ্র পর্যন্ত এসেছে, এই লাইনগুলো এই যে স্ফিয়ারটা আমরা কল্পনা করেছি একক ব্যাসার্ধের ইউনিট রেডিয়াসে, তারও সারফেসকে কাট করবে, এবং সেই সারফেসটা স্বাভাবিকভাবেই হবে এই যে এই সারফেসটা, এই সারফেসটা। সাপোজ এই সারফেসটার যে ক্ষেত্রফল বা এরিয়া আছে সেটা হচ্ছে আমাদের ডিএস ড্যাশ সাপোজ। তাহলে ডিএস ড্যাশ, তাহলে এইখানটায় এই যে সারফেসটা আছে এটা এর কেন্দ্রে কী পরিমাণ ঘনকোণ উৎপন্ন করবে? সাপোজ এটা আমরা ডি ওমেগা ড্যাশ দিয়ে রিপ্রেজেন্ট করছি, এই সারফেসটা এর কেন্দ্রে যে পরিমাণ ঘনকোণ উৎপন্ন করবে। তো ডি ওমেগা ড্যাশ এটা আমাদের ইকুয়াল টু হবে ডিএস ড্যাশ বাই এরিয়া বাই দ্য আর স্কোয়ার। আর এখানটা আরটা কি, যেহেতু এটার রেডিয়াসটা আমাদের 1, তাহলে কী হবে 1 স্কোয়ার, মানে এটা স্বাভাবিকভাবেই আমাদের হয়ে যাবে ডিএস ড্যাশ, মানে এই যে সারফেসটার যে এরিয়া আছে সেটা নিজেই হচ্ছে এর দ্বারা উৎপন্ন কেন্দ্রে ঘনকোণ বা সলিড অ্যাঙ্গেল, এটার সাথে সমান হচ্ছে। এইবার তোমরা একটু চিন্তা করো যে এই যে বড় সারফেসটা আমাদের ছিল ডিএস, সেইটা এর কেন্দ্রে যে পরিমাণ ঘনকোণ উৎপন্ন করবে, অর্থাৎ এইখানটায় এই হাওয়াতে যে ঘনকোণটা উৎপন্ন হবে সেইটা আমাদের ইকুয়াল টু হবে না এই যে এই ইউনিট রেডিয়াসের যে স্ফেয়ারটার যে এই যে সারফেসটা আছে এটা তার কেন্দ্রে যে পরিমাণ ঘনকোণ উৎপন্ন করবে সেটা, আর এই বড় যে ক্ষেত্রফল আছে ডিএস সেটা এই কেন্দ্রে যে পরিমাণ ঘনকোণ উৎপন্ন করবে সেই দুটো কিন্তু সমান হবে। কেন সমান হবে এটা তোমরা যে আমাদের সাধারণ কোণের ধারণা আছে সেখান থেকেও বুঝতে পারো। কিভাবে? সাপোজ আমাদের কাছে একটা বৃত্ত আছে, এই বৃত্তটা এখানটায় একটা কোণ উৎপন্ন হচ্ছে এই সারফেস দ্বারা, এই আর্ক দ্বারা, এই আর্ক লেন্থ দ্বারা, এস আর্ক লেন্থ দ্বারা, এইটুকুটা দ্বারা। তাহলে এটা হচ্ছে সাপোজ আমাদের থিটা। তাহলে এইটাও যদি, এটা যদি থিটা হয়, এর ভেতরে যদি আমরা আর একটা যদি সার্কেল যদি একটা ড্র করি যার রেডিয়াসটা সাপোজ আমাদের 1, এই রেডিয়াসটা 1, তাহলে এই যে সার্কেলটা আছে এইটার যে এই আর্কটুকু আছে এইটা দ্বারাও কেন্দ্রে একই পরিমাণই তো কোণ উৎপন্ন হবে, অর্থাৎ এই যে আর্কটা আছে এটা সাপোজ এস ড্যাশ, এটাও তো কেন্দ্রে একই পরিমাণই কোণ উৎপন্ন করবে, তাই না? তাহলে এই বড়টার ক্ষেত্রে আমাদের কি হয়, এস ইকুয়াল টু আর থিটা, ও বড় যে সার্কেলটা আছে সে তার ক্ষেত্রে এস ইকুয়াল টু আর থিটা। আর ছোটো সার্কেলটার ক্ষেত্রেও কী হবে, আমাদের থিটা তো একই কোণই উৎপন্ন করছে, তার মানে এখানটা এস ড্যাশ ইকুয়াল টু আর ইন্টু থিটা, মানে আর এখানটা 1, তো 1 ইন্টু থিটা, তার মানে এখানটা এস ড্যাশটাই আমাদের ইকুয়াল টু হয়ে যাচ্ছে থিটার সমান, এবং এই থিটাটা আবার ইকুয়াল টু কি এস বাই আর, অর্থাৎ এই বড় যে আরটা আছে তার সেটা বাই যে দূরত্বটা আছে আর সেটা সমান হয়ে যাচ্ছে। তো এই জিনিসটার সাথে কিন্তু এটা একদম মিল আছে, এই জিনিসটার সাথে এটা তোমরা কম্পেয়ার করলেই বুঝতে পারবা। তার মানে এই ডি ওমেগা ড্যাশ অর্থাৎ এই যে এরিয়াটা আছে এইটা এর কেন্দ্রে যে পরিমাণ কোণ উৎপন্ন করবে, সেই যে পরিমাণ ঘনকোণ উৎপন্ন করবে সেই ঘনকোণটা, সেই সলিড অ্যাঙ্গেলটাই আমাদের ইকুয়াল টু হবে বড় যে সারফেস আছে ডিএস, এইটা দ্বারা কেন্দ্রে উৎপন্ন সলিড অ্যাঙ্গেল সমান হবে। তার মানে এই ডি ওমেগা ড্যাশটাই আমাদের ডি ওমেগা হবে, তার মানে ডি ওমেগা এটা আমাদের হয়ে যাবে ডিএস ড্যাশ, আর এইটাই আমাদের ইকুয়াল টু ছিল কি ডিএস বাই আর স্কোয়ার। তার মানে এখান থেকে আমরা এই সিদ্ধান্তটা পেলাম। তো এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা সিদ্ধান্ত বা কনসেপ্ট বলতে পারো, যেটা তোমাদের একটু পরেই বুঝতে পারবে এটা কতটা পরিমাণ ইম্পর্ট্যান্ট। তার আগে আমি এই যে এই সূত্রটা যে লিখেছি ডি ওমেগা ইকুয়াল টু ডিএস বাই আর স্কোয়ার, এটা কেন আমি এরকম লিখলাম, ঘনকোণের যে সূত্রটা আছে ডিএস বাই আর স্কোয়ারই কেন হলো সেটার আমি আগে ডেরিভেশনটা করি। দেখো তাহলে এই জিনিসটাকেই আমরা 2Dতে আঁকছি, এটা যেমন 3D পিকচার একটা, এটাকে 2Dতে আঁকছি এই যে এই দুটো ত্রিভুজকে নিয়ে। তো জিনিসটা কেমন হবে, এরকম ধরনের একটা ছবি হবে। সাপোজ এটা হচ্ছে আমাদের ও, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে এই দুটো ত্রিভুজ, এই যে
ত্রিভুজ ও বি সি আর ও এ ডি, এই দুটো ত্রিভুজ কি আমাদের সদৃশ ত্রিভুজ অর্থাৎ সিমিলার ট্রায়াঙ্গেলস। তাহলে এদের প্রপার্টি আমরা সিমিলার ট্রায়াঙ্গেলসের প্রপার্টি থেকে বলতে পারি যে ডি এ বাই সিবি আমাদের ইকুয়াল টু হবে কি ও এ বাই ও বি। ও এটা আমাদের কি, ও এটা হচ্ছে ইউনিট রেডিয়াস, তার মানে ও এটা হবে 1, আর ও বিটা আমাদের কি, ও বিটা হচ্ছে আমাদের আর, তাহলে ও বিটা হচ্ছে আমাদের আর, তার মানে এই জিনিসটা আমাদের দাঁড়ালো। এবার সবগুলোকে আমরা স্কোয়ার করে দিই, স্কোয়ার স্কোয়ার এই গোটাটার স্কোয়ার ইকুয়াল টু এই গোটাটার স্কোয়ার, মানে 1/r² হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইবার আমরা এই এক্সপ্রেশনের উপর নিচে পাই দিয়ে গুণ করে দিলাম, করতেই পারি কারণ পাই পাই কেটে গেলে 1ই হবে। তাহলে এই উপরের যে এক্সপ্রেশনটা দাঁড়াবে, উপরের পাই ইন্টু ডি এ স্কোয়ার, এটা আমাদের কি হলো পাই ইন্টু ডি এ স্কোয়ার, পাই ইন্টু এই যে ডি এ আছে অর্থাৎ এই যে সারফেসটা আছে, এই সারফেসের যে রেডিয়াসটা আছে তার স্কোয়ার, তাহলে কি দাঁড়াবে পাই স্কোয়ার মানে এরিয়া, তার মানে এই সারফেসটার, এই সার্কুলার যে সারফেসটা আছে, একটা সার্কুলার সারফেস পাবো, সেই সার্কুলার সারফেসটার এরিয়া। তো সেটাকে আমরা সার্কুলার সারফেসের এরিয়া ডিএস ড্যাশ লিখছি, এই যে এই এরিয়াটা, আর নিচে পাই ইন্টু সিবি স্কোয়ার, মানে এই যে বড় যে সারফেসটা আছে এটার এরিয়া মানে ডিএস, ডিএস। তাহলে এটাই আমাদের ইকুয়াল টু হবে 1/r²। এবার ডিএস ড্যাশটা কি আসলে, ডিএস ড্যাশটাই তো হলো আমাদের ডি ওমেগা, আমরা একটু আগেই দেখালাম ডিএস ড্যাশই হচ্ছে ডি ওমেগা, তাহলে এটা আমাদের কি হয়ে যাবে, এটাই হচ্ছে আমাদের ডি ওমেগা। তাহলে এখান থেকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করে দিই তাহলে আমরা ডি ওমেগা অর্থাৎ সলিড অ্যাঙ্গেলটার মান পাবো ds/r²। তাহলে ডি ওমেগা ইকুয়াল টু ds/r², যেটাই হচ্ছে এই যে এই সূত্রটা, এটার একটা প্রমাণও হয়ে গেল। এইবার একটা স্পেশাল কেস বা একটা অ্যাপ্লিকেশন বা স্পেশাল কেস যাই বলো না কেন, এই যে ডিএস আমি যে ডিফাইন করলাম যে ঘনকোণটা, সেটা হচ্ছে কি একটা বড় স্ফেয়ারের জন্য, আর রেডিয়াসের একটা স্ফেয়ারের জন্য আমরা ঘনকোণটাকে ডিফাইন করলাম। এবার সারফেসটা যদি এরকম না থাকে, যদি আমাদের এরকম ধরনের একটা সারফেস হয়, তো সারফেসটা এইভাবে অ্যাঙ্গেল করে আছে, আর এর যে নর্মালটা আছে অর্থাৎ এই সারফেসটার যে পারপেন্ডিকুলারটা আছে সেটা হচ্ছে এই দিকে। তাহলে আর সাপোজ এটা হচ্ছে আমাদের এন ক্যাপ, এটার ইউনিট ভেক্টরটা, সারফেসটার যে পারপেন্ডিকুলার আছে সেটা, বা সারফেসের যে ডাইরেকশন আছে সেটা। তাহলে এই সারফেসটা এই কেন্দ্রে যে ঘনকোণ উৎপন্ন করবে সেটা কি হবে, তা সেটা করার জন্য আমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারছি যে এইটার একটা প্রজেকশন আমাদের নিয়ে নিতে লাগবে এইটা বরাবর। এই সারফেসটার সাপোজ এই সারফেসটা হচ্ছে আমাদের ডিএ, নতুন যে সারফেসটা আছে সেটা, তাহলে এর একটা এই বরাবর একটা উপাংশ নিয়ে নিতে লাগবে, বা এই বরাবর একটা প্রজেকশন নিয়ে নিতে লাগবে। তাহলে এই যে এই লাইনটা যদি আমরা জয়েন করে বর্ধিত করে দিই, তাহলে এইটা হলো আমাদের আর ক্যাপের ডাইরেকশন, সেন্টার থেকে বাইরের দিকে আউটওয়ার্ড, আর এইটা হলো আমাদের এন ক্যাপের ডাইরেকশন। তো প্রজেকশনের যে কনসেপ্ট আছে সেটা থেকে আমরা বলতে পারি, প্রজেকশন সম্বন্ধে যদি তোমরা না জেনে থাকো তাহলে আমার একটা ভিডিও আছে প্রজেকশনের উপরে, সেটা তোমরা দেখে নিতে পারো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, বা আই বাটনেও সেই ভিডিওটা পেয়ে যাবে। তাহলে এই ডিএ সারফেসের ডিএস বরাবর আমাদের প্রজেকশনটা নিতে হবে। তাহলে কি হবে সেই প্রজেকশনটা, সেই প্রজেকশনটা হবে আমাদের ডিএ কস থিটা, যেখানটা থিটা হচ্ছে এই যে এই অ্যাঙ্গেলটা, এন ক্যাপ আর আর ক্যাপের মধ্যবর্তী কোণ, ডিএ কস থিটা। এই এরিয়াটাই হচ্ছে আমাদের এফেক্টিভ এরিয়া, যেই এরিয়াটাই এই এফেক্টিভ এরিয়াটাই আমাদের ঘনকোণ বা সলিড অ্যাঙ্গেলটা উৎপন্ন করবে। তার মানে কিছুই না, এই সূত্রটাতে একটা শুধুমাত্র চেঞ্জ হবে, তার মানে ডি ওমেগা এক্ষেত্রে হবে আমাদের, অর্থাৎ এই যে ডিএ ক্ষেত্রফলটার দ্বারা কেন্দ্রে যে ঘনকোণটা উৎপন্ন হবে, সলিড অ্যাঙ্গেলটা সৃষ্টি হবে, তার যে মান হবে ডি ওমেগা ইকুয়াল টু হয়ে যাবে ডিএ কস থিটা বাই r², যেটা ছিল সেটাই। তাহলে এইটাকে আমরা আরেকভাবেও লিখতে পারি, এই এক্সপ্রেশনটাকে। এবার এইটাকে তোমরা আরেকভাবে বুঝতে পারো যে এখানটা যদি থিটাটা আমাদের 0 ডিগ্রি হয়, অর্থাৎ যদি
এন ক্যাপ আর আর ক্যাপ একই দিকে হয়, এন ক্যাপটা তাহলে কী হলো আমাদের ধীরে 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 আর ক্যাপের দিকে যদি চলে আসে, অর্থাৎ এই সারফেসটা যেটা ডিএ ছিল সেটা ধীরে ধীরে যদি আমাদের এইটার উপর সমাপতিত হয়ে যায়, এইটার উপর যদি কোইনসাইড করে যায় এই স্ফিয়ারটার যে সারফেস ছিল তার উপরে, তাহলে আমাদের কী হয়ে যাবে cos 0 আমাদের 1, তার মানে ডিএ বাই আর স্কোয়ার, সিম্পলি যে আমাদের ফার্স্টের কনসেপ্ট ছিল ডিএস বাই আর স্কোয়ার সেটাই হয়ে যাবে। আচ্ছা, তাহলে এইটার আর একটা এক্সপ্রেশন হয় ডিএ cos থিটা বাই আর স্কোয়ার, এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, দেখো আর ক্যাপ ডট এন ক্যাপ ইন্টু ডিএ বাই আর স্কোয়ার। এটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা এক্সপ্রেশন, এই যে এই এক্সপ্রেশনটা আছে যেটা, এটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা এক্সপ্রেশন। তো এইটা রিপ্রেজেন্ট করে আর ক্যাপ ডট এন ক্যাপ ডিএ বাই আর স্কোয়ার, এটা রিপ্রেজেন্ট করে যে সেন্টারে ডিএ দ্বারা উৎপন্ন যে সলিড অ্যাঙ্গেল সেটাকেই। এইবার আমি তোমাদের প্রুভ করে দেখাবো যে কোনো একটা আমাদের কাছে যদি আরবিট্রারি শেপের যদি একটা সারফেস থাকে, ক্লোজড সারফেস, সেই ক্লোজ সারফেসটা, টোটাল ক্লোজ সারফেসটা, তার ভেতরে যে কোনো একটা পয়েন্টে যে টোটাল যে সলিড অ্যাঙ্গেল করবে সেটা 4π এর সমান কেন হয়, এটা আমি তোমাদের এখন প্রুভ করে দেখাবো। সাপোজ আমাদের কাছে এরকম একটা আরবিট্রারি শেপড একটা ক্লোজড সারফেস আছে, যে কোনো একটা এবড়ো খেবড়ো ধরনের ক্লোজ সারফেস। তো এর জন্য আমরা ভেতরে যে কোনো একটা পয়েন্টে, সাপোজ এই পয়েন্টে ঘনকোণটা উৎপন্ন করব, সলিড অ্যাঙ্গেলটা উৎপন্ন করব। তাহলে সাপোজ আমরা এই সারফেসের জন্য প্রথমে ভাবছি, এই সারফেস এলিমেন্টটার জন্য, তাহলে এটা কেন্দ্রে কী পরিমাণ ঘনকোণ উৎপন্ন করবে, এই যে এই ঘনকোণটা। তাহলে এই ঘনকোণটা আমাদের কিসের ইকুয়াল টু হবে, এইখানটায় আমরা এই সেন্টারটাকে কেন্দ্র করে যদি একটা ইউনিট রেডিয়াসের যদি একটা স্ফিয়ার একটা যদি ইমাজিন করে নিতে পারি, তাহলে এই স্ফিয়ারটার এই যে অংশটার যে এরিয়াটা হবে, এই ইউনিট রেডিয়াসের স্ফিয়ারটার যে এই অংশটার এরিয়াটা হবে, সেটাই তো আমাদের ইকুয়াল টু হবে এই যে সারফেসটা দ্বারা কেন্দ্রে উৎপন্ন সলিড অ্যাঙ্গেলের সমান। তাহলে এই সারফেসটা সাপোজ হচ্ছে আমাদের ডিএস ড্যাশ। তো এইটাই তো আমাদের এই থিওরির থেকে আমরা একটু আগে বুঝলাম যে এই সারফেসটাই আমাদের ইকুয়াল টু হবে কেন্দ্রে উৎপন্ন সলিড অ্যাঙ্গেলের সমান। তাহলে এইভাবে আমরা যদি প্রতি জায়গায় যদি এই বড় সারফেসটার ক্লোজ সারফেসটা যদি সমগ্র অঞ্চল জুড়ে যদি এইরকমভাবে ছোট ছোট করে কল্পনা করে নিই সারফেস, এবং সবগুলোকে যদি আমরা যোগ করে দিই, তাহলে আমরা কি পাবো, এই সারফেসটার জন্য কি হবে, কেন্দ্রে যে ঘনকোণটা উৎপন্ন হবে সেটা, এই সারফেসটা কেন্দ্রে যে ঘনকোণ উৎপন্ন করবে সেটা আমাদের সমান হবে এই সারফেসটার সমান, এই সারফেসটার সমান। এইটা যেটা কেন্দ্রে উৎপন্ন করবে সেটা হবে আমাদের এই যে এই সারফেসটার সমান। তার মানে এইভাবে যদি সমগ্র যদি আমরা বাইরের ক্লোজড সারফেসটার জন্য আরবিট্রারি যে ক্লোজ সারফেসটা আমরা নিয়েছিলাম তার জন্য যদি আমরা যোগ করি সমস্তটার জন্য, তাহলে সেটা আমাদের কি হয়ে যাবে, ভেতরের যে তাহলে তার জন্য যে উৎপন্ন ঘনকোণটা হবে সেটা আমাদের কি হয়ে যাবে, টোটাল ঘনকোণ, সেটা আমাদের ইকুয়াল টু হয়ে যাবে এই যে ভেতরের যে ইউনিট রেডিয়াসের যে স্ফিয়ারটা আছে তার টোটাল এরিয়াটার সমান। আর আমরা জানি যে কোনো স্ফিয়ারের যে এরিয়া হয় সেটা কি হয়ে যায় 4π আর স্কোয়ার। তো এখানটা ইউনিট রেডিয়াস, তার মানে 4π 1 স্কোয়ার, 4π ইন্টু 1 স্কোয়ার, তার মানে অ্যাকচুয়ালি হয়ে যাবে এটা আমাদের 4π। তো এখান থেকে একটা দারুণ একটা জিনিস আমরা বুঝতে পারলাম, সেটা হচ্ছে যে কোনো শেপটেরই আমাদের সারফেস হোক না কেন, ক্লোজ সারফেস হোক না কেন, এই সারফেসটা আমাদের এরকমও হতে পারতো, এরকম ধরনেরও হতে পারতো, যে কোনো ধরনের ক্লোজ সারফেস হোক না কেন সেটা তার ভেতরে যে কোনো একটা পয়েন্টে টোটাল যে সলিড অ্যাঙ্গেল উৎপন্ন করবে সেটা সবসময় আমাদের 4π হবে। তো এটা তোমরা ভালো করে বুঝতেও পারলে আশা করছি যে কেন এটা 4π হচ্ছে, আর কেন যে কোনো একটা সারফেস তার কেন্দ্রে যে পরিমাণ ঘনকোণ উৎপন্ন করবে সেটা সবসময় সেই কেন্দ্রকে যদি সেখানটা যদি আমরা একটা ইউনিট রেডিয়াসে যদি স্ফিয়ার কল্পনা করি, তার যে অংশটুকু কাট করবে তার সারফেসে, সেই সারফেসের এরিয়াটার সমান হয়ে যায় সেই ঘনকোণটা। তো এই সমস্ত কিছু আশা করছি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা এবং তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবা, যাতে তারাও এই কনসেপ্টটি ভালো করে বুঝতে পারে। তো তোমরা সবাই খুব ভালো থাকবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।